রাজস্ব খাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক জাকির হোসেন। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই প্রশ্ন করতে চাই, আজকে থেকে তো প্রাক বাজেট আলোচনার শুরুটা হয়ে গেল এবং বাজেটের আকারও বড় হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এনবিআর এর টার্গেটও তো প্রত্যেক বছরই বড় থাকে এবং টার্গেট অনুযায়ী কিন্তু যেটার সক্ষমতা সেটা কেমন দেখছেন, যে আসলে সক্ষমতা আছে কিনা এই বড় টার্গেট অর্জনের জন্য? আচ্ছা, আমরা যদি সর্বশেষ আদায় পরিস্থিতি দেখি তাহলে আমাদের কাছে এনবিআর পরিসংখ্যান রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। তো চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে আমাদের রাজস্ব আদায় হয়েছে 2,54,000 কোটি টাকার মতো, যেটা এনবিআরের, যেখানে এনবিআরের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 72,000 কোটি টাকা কম। এবং আমরা যদি এই একই প্রবণতা দেখি তাহলে অর্থবছর শেষে আমাদের এনবিআরের যে লক্ষ্যমাত্রা তা থেকে অন্তত 1,00,000 কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। তো আমরা দেখছি যে এটা শুধু চলতি অর্থবছরেরই প্রবণতা তা না, আমরা বিভিন্ন সময়ে এবং প্রায় অর্থবছরেই এরকম থাকে যে খুব বড় অঙ্কের গ্যাপ থাকে লক্ষ্যমাত্রা এবং আপনার প্রকৃত রাজস্ব আদায়ের মধ্যে। তো এরকম একটা বাস্তবতায় এবং আপনার বর্তমানে একটা আন্তর্জাতিক যে সংকট, বিশেষ করে এনার্জি ক্রাইসিস এবং এনার্জি সাপ্লাই নিয়ে, তার মধ্যে যে বাজেটটা সামনে আসছে, তো সেইখানে আসলে রাজস্ব আয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সরকারের ব্যয়ের যে এস্টিমেট সরকার করবে নতুন বাজেটে, সেখানে রাজস্ব আয় আপনি কতটুকু বাড়াতে পারবেন, আপনি খুবই একটা প্রুডেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে সেক্টর চিহ্নিত করে কোন জায়গায় স্কোপ রয়েছে এইভাবে নির্ধারণ করে শুধুমাত্র যে আমি একটা অঙ্ক মেলালাম যে আমি বাজেটের আকার করতে চাই এত লাখ কোটি টাকার, আমি আগের চেয়ে একটু বাড়াতে চাই যেহেতু রাজনৈতিক সরকারের প্রথম বাজেট, দেন আমি সেই অনুযায়ী রাজস্ব আয় ঠিক করলাম, অঙ্ক মিলালাম, তা না। আপনাকে এই এক্সারসাইজটা খুবই প্রাজ্ঞ উপায়ে করতে হবে এবং যথেষ্ট বিচারবুদ্ধিসম্পন্নভাবে এটা করতে হবে। এই যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা যে চলতি অর্থ বছর এই 8 মাসে 70,000 কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতি এবং প্রত্যেক বছরই দেখা যাচ্ছে রাজস্ব ঘাটতিটা বাড়ছে। আসলে এই ঘাটতিটা হচ্ছে কেন? এইটা যদি একদম সিম্পলি আপনি বলতে চান যে রাজস্ব ঘাটতিটা আসলে হচ্ছে কেন? সহজ উত্তর, আমি যা আদায় করতে চাই আমি সেটা আদায় করতে পারিনি। তো প্রথমত প্রশ্ন আসে যে আপনি লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করেছেন সেটা যথেষ্ট ম্যাচিউরড ওয়েতে আপনি করেছেন কিনা। তো যদি হয় যে না, আমরা লক্ষ্যমাত্রাটা এমনিতেই বাড়তি দেখাবো, এত সক্ষমতা আমার নেই, একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমার বাড়ানোর সক্ষমতা কিংবা আমার বাড়ানোর স্কোপ রয়েছে, কিন্তু আমি সেভাবে ফাংশন করতে পারছি না। তো একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস স্লো ডাউন হয়, তো সেক্ষেত্রে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। এটা একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল। আরেকটা হচ্ছে যে আপনার স্কোপ আছে, কথার কথা যে অনেক জায়গায় কর ফাঁকির আমরা প্রবণতা দেখি। তো আপনি যদি সেই কমপ্লায়েন্সটা নিশ্চিত করতে পারেন, আপনি যদি ফাঁকিটা ধরতে পারেন, ফাঁকি থেকে যদি আপনি যারা ফাঁকি দেন সেই জায়গায় যদি আপনি আদায় করতে পারেন, যারা সবসময় দেন তাদের কাছ থেকে আপনি পাচ্ছেন, যারা দিচ্ছেন না, ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন না, কৌশল করছেন, নানানভাবে ফাঁকি দিচ্ছেন, সেই জায়গায় কিন্তু যথেষ্ট সুযোগ আছে যে আপনার লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে সেই কমপ্লায়েন্সটা নিশ্চিত করার ক্ষেত্রে। তো আমার মনে হয় এখানে দুটো দিকেই ঘাটতি হচ্ছে। এক হচ্ছে যে আপনার এস্টিমেটের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যে আপনার সক্ষমতা থাকলেও সেটা ব্যবহার কিংবা আপনার যেটা ডিজিটাইজেশনের কথা বলা হয় কর প্রশাসনে, সেই জায়গায় আমরা যে সমস্ত উদ্যোগের কথা বলি, শুনছি দীর্ঘদিন ধরে এই সংস্কারের কথা, কিন্তু আমরা বাস্তবে কতটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারছি
সেই প্রশ্নটা রয়ে যাচ্ছে। আরেকটা বিষয় এখানে জানতে চাই, নতুন সরকারের নতুন বাজেট সামনে, প্রথম বাজেট বলা যায়, এবং এই সরকার বেশ কিছু সামাজিক উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আরও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, এবং সেগুলোর পেছনে একটা বড় অঙ্কের অর্থ সেখানে ব্যয় হবে, এবং এটার জন্য রাজস্ব আহরণটা কতটা গুরুত্বপূর্ণ, এবং আহরণ যদি ঘাটতি থাকে তাহলে এই ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনার উপরে কোনো প্রভাব পড়বে কিনা? তা তো অবশ্যই। আমি প্রথমে বলি যে বর্তমান সরকারের যে ইলেকশন ম্যানিফেস্টোতে ওনারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, এবং একটা ভালো লক্ষণ যে ওনারা এসেই এটা পাইলট বেসিসে বাস্তবায়ন শুরু করেছেন। যদিও ইনিশিয়ালি এই অর্থ বছরে ফ্যামিলি কার্ডের পিছনে খুব বড় অঙ্কের ব্যয় হবে না, এবং আপনি জানেন যে সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা যে সমস্ত কর্মসূচি রয়েছে এই ফ্যামিলি কার্ডের সাথে সেগুলো অ্যালাইন হবে। তো আমরা বিস্তারিত আসলে জানতে পারবো নতুন বাজেটে সরকার সামাজিক নিরাপত্তার সাথে ক্ষেত্রে কি পরিমাণ বরাদ্দ রাখে, এবং ফ্যামিলি কার্ডটা সরকার কত পরিসরে এনলার্জ করবে সেটা আমরা বাজেটের যখন ঘোষণা হবে তখন বুঝতে পারবো। আমি মনে করি যে এই যে এক ধরনের ক্যাশ ট্রান্সফার পদ্ধতি, ২,৫০০ টাকা অথবা ৩,০০০ টাকা, এইটা এই পদ্ধতিটা ভালো উদ্যোগ, এবং ইকোনমিস্টরা অনেক ক্ষেত্রেই আপনার এটাকে সাপোর্ট করে থাকেন। তো আবার আপনি যদি দেখেন যে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরকম নানা ভাতা রয়েছে, সেখানে হয়তো ৫০০ টাকা, ৭০০ টাকা এরকম সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেই রয়েছে। তো আমরা যেটা শুনছি যে হয়তো একজন দরিদ্র মানুষ যিনি বয়স্ক ভাতা ৫০০ টাকা পান প্রতি মাসে, তো সেই জায়গায় বয়স্ক ভাতাটা এর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে উনি যদি এলিজিবল হন ফ্যামিলি কার্ডের জন্য সেই পরিবার, তাহলে হয়তো সেখানে তাকে ২,৫০০ টাকা দেবে। তো আমাদের জানা মতে যে সামাজিক নিরাপত্তার অনেক যে কর্মসূচি আছে সেগুলোর বেশ কিছুটা ফ্যামিলি কার্ডের সাথে সমন্বয় হবে। খুবই সংক্ষেপে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি একটু আগে কর ফাঁকির কথা বলছিলেন। যদি রাজস্ব ঘাটতি কমাতে হয়, কর ফাঁকি বন্ধ করতে হবে। এই কর ফাঁকি বন্ধের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, এটা আমরা দেখছি। আজকে এনবিআর চেয়ারম্যানও এই বিষয়ে কথা বলেছেন। আপনি যদি দেখেন যে এইবার প্রথম ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে। এবার কিন্তু আপনি ম্যানুয়ালি দিতে পারছেন না, যদিও কিছু ছাড় দেওয়া হয়েছে যে আপনি আজকের শেষ দিন, কিন্তু বাকি ৩ মাস আপনি জরিমানা ছাড়াই যদি আপনি আজকের মধ্যে আবেদন করেন যে আমার দেরি হচ্ছে, তাহলে আপনি করতে পারবেন। এই বছরটা এরকম দেওয়া হচ্ছে। তো এই যে আপনার অনলাইনে আয়কর রিটার্ন যে সাবমিশন, ঠিক আছে, এই যে একটা ডিজিটাল ট্যাক্স সিস্টেমের পথে এক ধরনের অগ্রগতি, এবং আমি মনে করি যে আপনার কর ব্যবস্থায় যত বেশি আপনার এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে, ডিজিটাল পদ্ধতিতে হবে, আপনার ফাঁকি প্রবণতা তত কমানো সম্ভব হবে। এছাড়া এর পাশাপাশি এনবিআরের কর্মকর্তাদের যে এনফোর্সমেন্ট যে বিষয়টা রয়েছে সেই জায়গায় আরও জোর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকে আপনার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।